হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও আমি চলে এসেছি মেহেদী ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের সাথে আলোচনা করতে উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় কোষ ও এর গঠনের পঞ্চম ভিডিও নিয়ে। তাহলে আর দেরি না করে চলে যাই আমাদের আলোচনা পর্বে। আজকের যে টপিকটা প্রথমত সেটা হলো ক্রোমোজোম নিয়ে আমরা জানবো। তাহলে ক্রোমোজোম বলতে আসলে আমরা কি বুঝি? কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী যেটা অনুলিপন করতে পারবে। আচ্ছা, এই কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? তোমার হচ্ছে যে একটা ক্রোমোজোম থেকে আরো অনেকগুলা, মানে ও বিভাজিত হতে পারবে, বিভাজিত হয়ে আরো অনেকগুলা তৈরি করতে পারবে, এই জিনিসটা বোঝানো হচ্ছে। দেন তোমার হচ্ছে রং ধারণকারী, যে রং ধরে রাখতে পারবে, এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা তৈরি, যেটা তোমার হচ্ছে নিউক্লিয় প্রোটিন, মানে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এই দুইটার সমন্বয়ে যে যৌগটা হবে সেটাকে আমরা বলছি নিউক্লিয় প্রোটিন। তাহলে নিউক্লিয় প্রোটিন দ্বারা তৈরি যেসব ক্ষুদ্রাঙ্গ বংশগতীয় উপাদান, তাহলে তোমার হচ্ছে বংশগতীয় উপাদান মিউটেশন করে থাকে, মানে বংশগতীয় তোমার হচ্ছে গিয়ে তোমার বাবা থেকে তোমার দেহে আসবে, তোমার দেহ থেকে তারপরের জেনারেশনে যাবে, এই জিনিসটা বহন করে এবং মিউটেশনও করে থাকে। মিউটেশন হচ্ছে যে জিনের একটা পরিবর্তন হয়ে যাওয়া, ঠিক আছে? জিনের যে একটা সিকোয়েন্স থাকে, ওই সিকোয়েন্সটা যদি ওলটপালট হয়ে যায় তখন আমরা বলি এটাকে মিউটেশন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি একটা ক্রোমোজোমের বৈশিষ্ট্য ও এর কাজ। আচ্ছা, এখানে আমরা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের ক্রোমোজোম হতে পারে। আমরা ক্রোমোজোমের প্রকারভেদ নিয়ে পরবর্তী আলোচনা করব। আচ্ছা, তো দেখো, গ্রিক ক্রোমা অর্থ হচ্ছে কালার এবং সোমা অর্থ দেহ, অর্থাৎ ক্রোমোজোম শব্দের অর্থ রঞ্জিত দেহ। তার মানে এটা রং ধারণ করবে, এমন একটা দেহ যেটা রং ধারণ করতে পারবে বা কালারফুল হবে, এই কারণে এটাকে আমরা বলছি রঞ্জিত দেহ। এখন তোমার হচ্ছে সংখ্যার ব্যাপারে যদি আসি, আমাদের মানুষের দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে আমরা জানি। তার মধ্যে তোমার হচ্ছে গিয়ে আমাদের 22 জোড়া অটোজোম আর বাকি এক জোড়া তোমার হচ্ছে সেক্স ক্রোমোজোম। আচ্ছা, সর্বোচ্চ ক্রোমোজোম কার ভিতরে দেখা যায়? সেটা হচ্ছে অলাকান্থা প্রাণীদের মধ্যে অলাকান্থা স্পেসিস, অলাকান্থা নামে একটি তোমার হচ্ছে গিয়ে ক্ষুদ্র প্রাণী আছে যার ভিতরে তোমার 16টি ক্রোমোজোম দেখা যায়। আচ্ছা, এবার আসলে আমরা ক্রোমোজোমের যদি গঠনগুলো নিয়ে গ্র্যাজুয়ালি একটু আলোচনা করি, তাহলে তোমার হচ্ছে প্রথমত ক্রোমোজোমের বাহু। সো এটা হচ্ছে, দেখো এই যে বড় একটা অংশ, এটা হচ্ছে ক্রোমোজোমের একটা বাহু, আবার এখানে ক্রোমোজোমের একটা বাহু দেখা যাচ্ছে। সো এবং এই বাহু দুইটার মাঝখানে যে এই যে সংকুচিত অংশটাকে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। মানে এই সেন্ট্রোমিয়ারটা হচ্ছে একটা সংকুচিত জায়গা, যেটা তোমার হচ্ছে গিয়ে ক্রোমোজোমের যে কোনো স্থানে থাকতে পারে, সচরাচর এটা মধ্যখানে থাকে। তারপরে আসো, ক্রোমোজোমের যে প্রান্তটা থাকে, প্রান্তটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। এবং তোমার হচ্ছে ক্রোমোজোমে এই যে বাইরের আবরণীটা থাকে, এই আবরণীটাকে আমরা বলছি পেলিকল। তারপরে তোমার হচ্ছে এই ক্রোমোজোমের ভিতরে যে খন্ড খন্ড অংশ থাকে সেটাকে আমরা বলি ক্রোমাটিড, এটা নিয়ে আমরা পরবর্তীতে জানবো। এবং এই ক্রোমোজোমের ভিতরে যে অর্ধবায়ু অর্ধতরল যে তোমার হচ্ছে গিয়ে কলয়েডাল পদার্থ থাকে সেটাকে আমরা বলি ম্যাট্রিক্স। তারপরে তোমার হচ্ছে ক্রোমোজোমের যে অংশটা, এই যে দেখো এখানে ক্রোমোজোমের এই অংশটা তোমার হচ্ছে যে এটা নিউক্লিওলাসের সাথে সংযুক্ত থাকে। আমরা আগের ভিডিওতে পড়ে এসেছি যে নিউক্লিওলাসের যে জায়গাটা ক্রোমোজোমের সাথে সংযুক্ত থাকে সেটাকে আমরা বলি স্যাটেলাইট। আবার ক্রোমোজোমেরও যে অংশটা নিউক্লিওলাসের সাথে সংযুক্ত থাকে সেই অংশটাকে আমরা স্যাটেলাইট বলছি। এবং এই যে তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটাকে কিন্তু আবার প্রাইমারি কুঞ্চনও বলা হয়ে থাকে। কুঞ্চন মানে এটা সংকুচিত হয়ে যাওয়া। আর এই যে দেখো, এটা তো প্রাইমারি কুঞ্চন, তাহলে এই কুঞ্চন ছাড়াও যদি অন্য কোনো জায়গায় কোনো ধরনের সংকোচন হয় তখন আমরা সেটাকে বলবো সেকেন্ডারি কুঞ্চন। তাহলে আসো এবার আমরা বিস্তারিত ওদের নিয়ে জানি। একটা ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তু, এটা কি আসলে? তোমার এর ভিতরে আমাদের যেটা জানতে হবে যে ক্রোমাটিন তন্তু, এটা তো একটা পেঁচানো তন্তু থাকে, তো যে অংশ অধিক কুণ্ডলিত থাকে তাকে আমরা হেটেরোক্রোমাটিন বলি, ঠিক আছে? এবং তোমার হচ্ছে যে অংশ কম কুণ্ডলিত থাকে, মানে বেশি একটা কুণ্ডলিত থাকে না, বেশি একটা পাকানো থাকে না, তোমার হচ্ছে সেটাকে আমরা বলি ইউক্রোমাটিন। তাহলে এখানে দেখো একটা ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটায় তোমার হচ্ছে অনেক বেশি কুণ্ডলিত হয়ে আছে ক্রোমাটিন গুলো, তাই এটাকে বলা হচ্ছে হেটেরোক্রোমাটিন। আর এখানে দেখো একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, এটা কম কুণ্ডলিত, এই কারণে এটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। সেন্ট্রোমিয়ারের ব্যাপারটা, প্রতি ক্রোমোজোমে অরঞ্জিত অঞ্চলকে আমরা সেন্ট্রোমিয়ার বলি।
যে অঞ্চলটা তোমার হচ্ছে অরঞ্জিত মানে যেটা রং ধারণ করে না সেটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি। আমরা একটু আগে পড়ে এসেছি এটা। এই যে দেখো মাঝখানে এই অংশটাকে সেন্ট্রোমিয়ার বলা হচ্ছে। দেন বাহু হচ্ছে সেন্ট্রোমিয়ারের দুপাশের অংশ। এই যে সেন্ট্রোমিয়ার, এটা দুই পাশের যে এই অংশটা, এটাকে বলছি আমরা বাহু। এটা একটা বাহু, এটা একটা বাহু। আচ্ছা, তারপরে আসো ক্রোমোমিয়ার বলতে আমরা কি বুঝি? ক্রোমোজোমের দেহে যে ক্ষুদ্র গুটিকা দেখা যায় তাকে আমরা ক্রোমোমিয়ার বলি। তারপরে তোমার হচ্ছে যে স্যাটেলাইট কাকে বলে? তোমার ক্রোমোজোমের প্রান্তে যে গোলাকার অংশ নিউক্লিওলাস বহন করে তাকে স্যাটেলাইট বলে। তাহলে আমরা এটাও পড়ে এসেছি যে ক্রোমোজোমের যে অংশটা নিউক্লিওলাসের সাথে যুক্ত থাকবে তাহলে সেটাকে তোমার হচ্ছে স্যাটেলাইট বলবো। এবং টেলোমিয়ারটা কি ছিল? আমরা একটু আগে ছবিতে দেখে এসেছি, তোমার হচ্ছে এটা ক্রোমোজোমের উভয় প্রান্তের বিশেষ একটা অঞ্চল। মানে ইউজুয়ালি এটা তোমার হচ্ছে গিয়ে প্রান্তের দিকে যে অঞ্চলটা থাকে সেটাকে আমরা টেলোমিয়ার বলি। এবার আসো তোমার হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ নিয়ে আমরা জানবো। ক্রোমোজোমে তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী আমরা ইতিমধ্যে জেনে এসেছি সেন্ট্রোমিয়ারটা কি। এটা হচ্ছে একটা কুঞ্চন, একটা সংকুচিত জায়গা যেটা অরঞ্জিত মানে রং ধারণ করে না। সো এই সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমকে আমরা 5 প্রকারে ভাগ করতে পারি। প্রথমত দেখো মনোসেন্ট্রিক। মনো ওয়ার্ডটার মানে কি? এক, সেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার থেকে এসেছে। সো মনোসেন্ট্রিক মানে একটা সেন্ট্রোমিয়ার থাকলে এটাকে আমরা বলবো মনোসেন্ট্রিক ক্রোমোজোম। তারপরে আসো তোমার হচ্ছে ডাইসেন্ট্রিক মানে যদি দুইটি থাকে, এই যে দেখো এখানে একটা সেন্ট্রোমিয়ার, এখানে একটা সেন্ট্রোমিয়ার, তাহলে এটাকে আমরা কি বলছি? ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। তারপরে তোমার আসো পলিসেন্ট্রিক মানে যদি দুইয়ের অধিক থাকে, মানে অনেকগুলো যদি থাকে, একটা ক্রোমোজোমের ভিতরে অনেকগুলো থাকলে সেটাকে আমরা পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। দেন তোমার হচ্ছে ডিফিউজড মানে এখানে থাকে কিন্তু এটা খুব একটা সুস্পষ্ট থাকে না। ডিফিউজড ক্রোমোজোমে তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ারটা সুস্পষ্টভাবে বোঝা যায় না। এবং সর্বশেষ যেটা অ্যাসেন্ট্রিক মানে এখানে কোনো ধরনের সেন্ট্রোমিয়ারই থাকবে না, একদম দেখো পুরোটা প্লেন। তো এই ক্রোমোজোমকে আমরা বলছি অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে আশা করি এই 5টা প্রকার তোমরা মনে রাখবে এবং এটা তোমাদের হচ্ছে পরীক্ষার খাতায় আসলে অ্যান্সার করতে পারবে। তাহলে দেখো এবার সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী তোমার হচ্ছে ক্রোমোজোম 4 প্রকার। প্রথমত তোমার হচ্ছে মেটাসেন্ট্রিক মানে মধ্যখানে থাকে। সেন্ট্রোমিয়ারটা যদি একদম মাঝখানে থাকে তাহলে তোমার সেটাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক। তাহলে এখানে দেখো এই যে এটা সেন্ট্রোমিয়ারটা এই জায়গাটা, তাহলে এটা একদম মাঝখানে আছে। তো মাঝখানে থাকার কারণে এটার আকৃতিটা কেমন হয়ে গেছে দেখো, এটা ভি আকৃতির হয়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। দেন তোমার হচ্ছে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মধ্যখান থেকে যদি একটু পাশে অবস্থিত হয়, মানে এটা এতক্ষণ মধ্যখানে ছিল, মধ্যখান থেকে দেখো এটা একটু সাইডে চলে এসেছে, একটা কোণে চলে এসেছে, তো এটাকে আমরা বলবো তোমার হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। তো যখন মাঝখান থেকে এটা একটু পাশে চলে আসে তখন এটা দেখতে কিরকম হয়ে যাচ্ছে দেখো, এল আকৃতির হয়ে যাচ্ছে। তাহলে এই এল আকৃতির ক্রোমোজোমকে আমরা বলি সাবমেটাসেন্ট্রিক। তারপরে আসো আমাদের তৃতীয় যে প্রকারটা সেটা হলো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, মানে কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থিত। মানে তোমার হচ্ছে দেখো এটা একটা প্রান্তের প্রায় কাছাকাছি চলে এসেছে। সো এটাকে দেখতে যদি তুমি একটু উল্টা করে দেখো বা তোমার হচ্ছে কি, তাহলে এটাকে কি মনে হবে? জে আকৃতির মনে হবে, বা এই যেভাবে যদি দেখো তোমার হচ্ছে কি জে আকৃতির মনে হচ্ছে, তাহলে এটাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। ফাইনালি যেটা তোমার হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। সো টেলোসেন্ট্রিক ক্রোমোজোমটা কি, তোমার হচ্ছে একদম প্রান্তে এসে যদি এটা অবস্থান করে, তাহলে তোমরা এখানে খেয়াল করো এটা তোমার হচ্ছে একদম প্রান্তে চলে এসেছে। সো এই যে যদি একদম প্রান্তে চলে আসে তাহলে তোমার হচ্ছে কি এটা দেখতে কিরকম মনে হচ্ছে? একটা আই, স্মল লেটারে আই এর মতো মনে হচ্ছে এটাকে। সো এই জিনিসটাকে আমরা আই আকৃতির এই ক্রোমোজোমটাকে আমরা বলবো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তারপরে আসো ক্রোমোজোমের রাসায়নিক গঠনের মধ্যে। রাসায়নিক গঠনের মধ্যে আমরা কি কি জিনিস পাবো? প্রথমত তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড পাবো এবং তোমার হচ্ছে প্রোটিন পাবো। তাহলে নিউক্লিক অ্যাসিড কি জিনিস এটা নিয়েও আমরা জানবো বিস্তারিত। তোমার হচ্ছে তার আগে জেনে আসি নিউক্লিক অ্যাসিড 2 ধরনের থাকে, মানে একটা ক্রোমোজোমে 2 ধরনের নিউক্লিক অ্যাসিড থাকতে পারে। একটা হচ্ছে ডিএনএ বা পূর্ণরূপ যদি বলি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা 45% থাকে। পুরো ক্রোমোজোমের মধ্যে 45%ই ডিএনএ থাকে। আচ্ছা, এটা একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ, এটা ডিএনএ। এবং নিউক্লিক অ্যাসিড আরেক প্রকার আছে যেটাকে বলা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা কিনা তোমার হচ্ছে 0.2 থেকে 1.4% এটা
থাকে। সো এটাকে বলছি আমরা আরএনএ। সো এটা হচ্ছে এক সূত্রক একটা আরএনএ দেখা যাচ্ছে এখানে। তারপরে আসো প্রোটিনের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, প্রোটিনটা আবার দুই প্রকারে ভাগ করা হচ্ছে। একটা হলো উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন, আর একটা হলো নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন। তো তোমার হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন, যেটার আণবিক গুরুত্ব অনেক বেশি, সেটা হলো হিস্টোন এবং তোমার হচ্ছে প্রোটামিন। তাহলে এখানে দেখো একটা হিস্টোনের প্রোটিনের গঠন, এখানে একটা প্রোটিনের গঠন। ওরা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। এটাও তোমার হচ্ছে গিয়ে আমাদের ক্রোমোজোমে অবস্থান করে। দেন তোমার হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন কি কি আছে, তোমার হচ্ছে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এরা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। তাহলে আশা করি তোমরা হচ্ছে এই যে ক্রোমোজোমে এই যে টোটাল ওর উপাদানগুলো কি কি জিনিস থাকে, তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড কি কি থাকে, কোন কোন নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন কোন কোন প্রোটিন এখানে অবস্থান করে, সেই ব্যাপারটা তোমরা জানতে পেরেছো। আচ্ছা, এবার আসো এই ক্রোমোজোমটা কি কাজ করবে, এটা দেহে আমাদের কাজ কি। প্রথমত তোমার হচ্ছে বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। তাহলে বংশগতির ধারক ও বাহক হিসেবে কি বোঝাচ্ছে এখানে, তোমার হচ্ছে যে এটা তোমার জিন ধারণ করে, যে জিনটা তোমার হচ্ছে তোমার দাদা থেকে তোমার বাবা, বাবা থেকে তোমার দেহে আসছে, তোমার থেকে এটা পরবর্তীতে তোমার পরবর্তী জেনারেশন ওটা যাবে। এবং এখানে ডিএনএ থাকে, ডিএনএ ধারণ করে সেক্স ক্রোমোজোম, যেটা এই যে তোমার হচ্ছে গিয়ে ক্রোমোজোমের মধ্যে আমরা পড়ে এসেছি অটোজোম আছে, সেক্স ক্রোমোজোম আছে। তো সেক্স ক্রোমোজোমটা আমাদের লিঙ্গ নির্ধারণ করে। আমরা জানি যদি তোমার হচ্ছে দুটো, যেমন এটা কিভাবে, এটা যদি তোমাদেরকে একটু বুঝাই, এটা মাথায় রাখো, তোমরা অনেকেই জেনে থাকার কথা এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে। সেটা হলো যদি XX থাকে তাহলে সেটা হচ্ছে তোমার, আমরা কি জানি সেটা নারী। মানে যদি সেক্স ক্রোমোজোম XX থাকে, আমাদের সেক্স ক্রোমোজোম কি কি, সেক্স ক্রোমোজোম হলো X এবং Y। সো যদি একটা কারো তোমার হচ্ছে দুইটা X থাকে তাহলে সে নারী, এবং যদি কারো তোমার হচ্ছে XY থাকে, একটা X একটা Y থাকে, এভাবে থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার পুরুষ। ওকে, আচ্ছা। তারপরে আসো তারপরের কাজটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, সেটা হলো ক্রোমোজোমের গঠনের পরিবর্তন অভিব্যক্তির মূল উপাদান। মানে তোমার হচ্ছে গিয়ে ক্রোমোজোমের গঠনটা যদি পরিবর্তন হয়, তাহলে তোমার হচ্ছে সেটার সাথে সাথে তোমার দেহের বিভিন্ন জিনিস কিন্তু, তোমার বৈশিষ্ট্য সবকিছু কিন্তু তোমার হচ্ছে পাল্টে যাবে বা পরিবর্তিত হবে। আচ্ছা, এবার আসো তোমার হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিডটা নিয়ে একটু জানবো। নিউক্লিক অ্যাসিড কি এবং এর গঠন সবকিছু নিয়ে আমরা জানবো। সর্বপ্রথম এই নিউক্লিক অ্যাসিড যিনি আবিষ্কার করেন তার নাম হলো তোমার ফ্রেডরিক মিশার। সর্বপ্রথম নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেন। এবং নিউক্লিক অ্যাসিড আসলে কি, নিউক্লিওটাইডের পলিমার আমরা জানি ছোট ছোট অনেক কিছু মিলে যদি একটা বড় যৌগ গঠন করে তাহলে সেটাকে আমরা পলিমার বলি। তাহলে নিউক্লিওটাইড হচ্ছে সেই ছোট ছোট যৌগগুলো, এবং এই নিউক্লিওটাইড অনেকগুলো নিউক্লিওটাইড মিলে যদি একটা যৌগ গঠন করে তাহলে সেটাকে আমরা বলবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে গিয়ে মূল উপাদানের মধ্যে আসো। এই যে নিউক্লিক অ্যাসিডে কি কি থাকে, আমরা যদি এটা জানতে চাই যে নিউক্লিক অ্যাসিডে আসলে কি কি থাকবে, সেটা হচ্ছে একটা পেন্টোজ সুগার। মানে পেন্টোজ সুগার বলতে আমরা কি বুঝাচ্ছি, তোমার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট যে সুগার সেটাকে আমরা বলছি পেন্টোজ সুগার। তো তোমার হচ্ছে যে এই পেন্টোজ সুগারে এই যে দেখো এখানে তোমার হচ্ছে 5টা কার্বন থেকে, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। তো এই যে তোমার হচ্ছে গঠনটা, এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার। আচ্ছা, দেন তোমার হচ্ছে কি থাকে, নাইট্রোজেন ক্ষারক থাকে, বিভিন্ন নাইট্রোজেন ক্ষারক থাকে, যেমন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আমরা এগুলো নিয়েও জানবো বিস্তারিত। তো নাইট্রোজেন ক্ষারক থাকবে, আর কি থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে। ঠিক আছে, ফসফরিক অ্যাসিড থাকবে। তাহলে তোমরা মোটামুটি জানো যে তোমার হচ্ছে এই যে এই 3টা জিনিস নিয়েই তোমাদের এটা জানা উচিত যে এই 3টা জিনিস মিলেই কিন্তু তোমার হচ্ছে এই নিউক্লিক অ্যাসিডের গঠন হয়। আচ্ছা, এবার আমরা আরো বিস্তারিত যাবো। এবার পেন্টোজ সুগার নিয়ে আমরা জানবো। এটা মূলত একটা 5 কার্বন বিশিষ্ট তোমার হচ্ছে কি একটা সুগার, একটা শর্করা। তাহলে এই পেন্টোজ সুগার আবার 2 ধরনের থাকে। তাহলে 2 ধরনের কি কি, তোমার হচ্ছে সর্বপ্রথম ডিঅক্সি রাইবোজ সুগার এবং তোমার হচ্ছে রাইবোজ সুগার।
তাহলে এখানে দেখো পার্থক্যটা কি, এটাকে কেন রাইবোজ সুগার, রাইবোজ এটা দিয়ে বোঝাচ্ছে এটা 5 কার্বন বিশিষ্ট। তাহলে এই রাইবোজ সুগারে দেখো এখানে তোমার 5টা কার্বন আছে, সবই ঠিক আছে, ফাইন। এবং তোমার হচ্ছে এই ডিঅক্সি রাইবোজ এই ওয়ার্ডটার মধ্যে বুঝো তোমার হচ্ছে ডিঅক্সি কথাটার অর্থ কি। ডিঅক্সি ওয়ার্ডটা দিয়ে যদি যেটা আমরা বুঝাই, সেটা হলো এই যে তোমার ডিঅক্সি এটা দিয়ে বোঝাচ্ছে যে অক্সিজেনের 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 অভাব। ওকে, সো এটা হলো অক্সিজেনের অভাব, ডিঅক্সি থাকা মানে। তার মানে কোথায় অক্সিজেনের অভাব, সেটা হলো দেখো এখানে বলা আছে, সেটা হলো 2 নং কার্বনে অক্সিজেনের অভাব থাকলে সেটাকে আমরা বলছি তোমার হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। সো এই যে এখানে দেখো তোমার হচ্ছে এই রাইবোজ সুগারে এখানে অক্সিজেন ছিল, কিন্তু এখানে এসে তোমার হচ্ছে এই অক্সিজেনটা নাই তার 2 নম্বর কার্বনে, এবং এই কারণে এটাকে আমরা বলছি ডিঅক্সি রাইবোজ সুগার। ডিঅক্সি রাইবোজ সুগার কোথায় থাকে, এটা থাকে তোমার হচ্ছে আমাদের ডিএনএ তে এটা থাকে, আর রাইবোজ সুগার থাকে আরএনএ তে। আচ্ছা, তারপরে আসো তোমার হচ্ছে নাইট্রোজেন ক্ষারক নিয়ে আমরা জানবো। নাইট্রোজেন ক্ষারক মূলত 2 প্রকার। তাহলে নাইট্রোজেন ক্ষারক কি কি, একটা হচ্ছে পিউরিন আর একটা হলো পাইরিমিডিন। এখন তোমার হচ্ছে পিউরিনের বৈশিষ্ট্যটা যদি জানো, পিউরিন যে নাইট্রোজেন ক্ষারকটা থাকে, মানে নাইট্রোজেন ক্ষারক কি, এখানে নাইট্রোজেন থাকবে এবং ওরা হচ্ছে ক্ষার বৈশিষ্ট্যের হবে। তো তোমার হচ্ছে 2 রিং বিশিষ্ট, এখানে 2টা রিং থাকে। দেখো তোমার হচ্ছে এই পিউরিনের অন্তর্ভুক্ত কোন কোন নাইট্রোজেন ক্ষারক আছে, অ্যাডেনিন এবং গুয়ানিন। তাহলে এখানে দেখো অ্যাডেনিনের গঠনে তোমার হচ্ছে এখানে একটা রিং, এখানে একটা রিং, আবার গুয়ানিনের গঠনে দেখো এখানেও রিং আছে, এখানেও রিং আছে, এবং প্রত্যেকটাতে তুমি খেয়াল করো ওদের নাইট্রোজেন থাকে। তাহলে এই অ্যাডেনিন গুয়ানিন হলো পিউরিনেরই অংশ। দেন আসো তোমার হচ্ছে পাইরিমিডিন। পাইরিমিডিনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যেটা, এটা হচ্ছে এক রিং বৈশিষ্ট্য হবে, এক রিং বিশিষ্ট হবে, মানে তোমার এখানে একটা রিং থাকবে। তাহলে এর উদাহরণ কি কি, প্রথমত দেখো থাইমিন। এদের রাসায়নিক গঠন তোমাদের লেভেলে না জানলেও হবে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ না, তোমাদের জন্য নামগুলোই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এটা হলো থাইমিন, এটা দেখো এক রিং বিশিষ্ট এবং নাইট্রোজেন থাকে এখানে। সাইটোসিন, এখানেও তোমার হচ্ছে গিয়ে একটা রিং আছে এবং নাইট্রোজেন আছে। এবং তোমার হচ্ছে ইউরাসিল, এখানেও তোমার হচ্ছে যে একটা রিংই অবস্থান করছে। এখন আসো যে এই যে সাইটোসিন নামটা এসেছে কোথা থেকে, সাইটো ওয়ার্ডটা থেকে। সাইটো যার অর্থ হলো সেল, সেল মানে কি এই যে কোষ। ওকে, আর থাইমিন, থায়ামিন এইটার নাম এসেছে তোমার হচ্ছে যে থাইমাস গ্রন্থি থেকে। আমরা জানি আমাদের তোমার হচ্ছে একটা গ্রন্থি ছিল আমাদের গলার এখানে, তোমার হচ্ছে যেটাকে আমরা বলি থাইমাস গ্রন্থি, এই থাইমাস থেকেই তোমার হচ্ছে থাইমিনটা নামটা এসেছে। দেন আসো তোমার হচ্ছে ফসফরিক অ্যাসিড নিয়ে। সো এটা ফসফরিক অ্যাসিড H3PO4, এটা হচ্ছে রাসায়নিক সংকেত। তো আমরা জানি এই ফসফরিক অ্যাসিডও তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একটা উপাদান। এবার আসো নিউক্লিওসাইড বলতে আমরা আসলে কি বুঝি। নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড বলতে বোঝানো হচ্ছে পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন ক্ষারক। মানে পেন্টোজ সুগারের সাথে, মানে পেন্টোজ সুগার কি কি, যেমন রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, এটার সাথে যদি নাইট্রোজেন ক্ষারক যুক্ত হয় তাহলে আমরা সেটাকে বলবো নিউক্লিওসাইড। তাহলে এখানে গঠনটা দেখো, এটা একটা পেন্টোজ সুগার ছিল, এই পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে, সবসময় মাথায় রাখবা 1 নম্বর কার্বনে তোমার হচ্ছে নাইট্রোজেন ক্ষারকটা যুক্ত হয়। তাহলে এর 1 নম্বর কার্বনে যদি নাইট্রোজেন ক্ষারক যুক্ত হয় আমরা সেটাকে বলবো নিউক্লিওসাইড। এবং নিউক্লিওটাইড বলতে কি বুঝি, তাহলে খেয়াল করো আমরা একটু আগেই পড়ে এসেছি যে নিউক্লিওটাইডের পলিমার ছিল নিউক্লিক অ্যাসিড। তাহলে আমাদের এই নিউক্লিওটাইড জিনিসটা জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো নিউক্লিওটাইড কিভাবে গঠিত হয়, ওই যে 3টা জিনিস ছিল তোমার হচ্ছে পেন্টোজ সুগার, নাইট্রোজেন ক্ষারক এবং তোমার হচ্ছে ফসফরিক অ্যাসিড, এই 3টা জিনিস নিয়েই তোমার হচ্ছে আমাদের নিউক্লিওটাইড গঠিত হয়। তাহলে এখানে একটা ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, দেখো খেয়াল করো, এটা হচ্ছে তোমার একটা পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগারের সাথে তোমার হচ্ছে এখানে একটা অ্যাডিনিন যুক্ত হচ্ছে, দেখছো এখানে একটা অ্যাডিনিন যুক্ত হচ্ছে। সো এই যে অ্যাডিনিন, এটা একটা নাইট্রোজেন ক্ষারক, এটা যুক্ত হচ্ছে কোথায়, 1 নম্বর কার্বন, এখানে তোমার হচ্ছে 1 নম্বর কার্বন। এবং তোমার হচ্ছে এই যে ফসফেট গ্রুপটা, মানে ফসফরিক অ্যাসিডের এই গ্রুপটা তোমার হচ্ছে কোথায় যুক্ত হচ্ছে, এখানে এই যে 5 নম্বর কার্বন, এটা কত নম্বর কার্বন, এই জায়গাটা 5 নম্বর কার্বন। তাহলে 5 নম্বর কার্বনে ফসফেট গ্রুপ যুক্ত হয় এবং 1 নম্বর কার্বনে নাইট্রোজেন ক্ষারক যুক্ত হয়। তাহলে এভাবে করে এই যে 3টা মিলে একটা গঠন হলো, এটাই হলো একটা নিউক্লিওটাইড।
এখন তোমার হচ্ছে এই যে এই কথাটাই এখানে লিখে দেওয়া আছে যে 1 নং কার্বনে নাইট্রোজেন ক্ষারক থাকবে এবং 5 নং কার্বনে ফসফরিক অ্যাসিড থাকবে। একটা উদাহরণ যেমন অ্যাডেনোসাইন মনোফসফেট, মানে তোমার হচ্ছে এটা যেমন অ্যাডেনোসাইন মনোফসফেট, এটা কিন্তু একটা নিউক্লিওটাইড। যেমন তোমার হচ্ছে অ্যাডেনোসাইন মানে ওর সাথে অ্যাডেনিন যুক্ত থাকবে এবং একটা ফসফেট যুক্ত থাকবে, তখন আমরা সেটাকে বলে ফেলবো অ্যাডেনোসাইন মনোফসফেট। এবার আসো ডিএনএ, ডিএনএ এর গঠন এবং ডিএনএ এর বিস্তারিত আমরা জানবো। তো প্রথমত তোমার হচ্ছে যে ডিএনএ এর পূর্ণ রূপ কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে গঠনের মধ্যে যদি আমরা একটু জানতে চাই, তোমার হচ্ছে ডিএনএ এর গঠনে আসলে এটা কি, এটা একটা দ্বিসূত্র। তাহলে এখানে একটা ডিএনএ এর ছবি দেখতে পাচ্ছ তোমরা, যে এটা পেঁচানো থাকে এভাবে করে। তো তোমার হচ্ছে এটার গঠন নিয়েও আমরা বিস্তারিত জানবো। তার আগে জেনে নেই এটা হচ্ছে একটা দ্বিসূত্র। দেখো দুইটা সূত্রক আছে, এখানে একটা সূত্রক, মানে এখানে একটা সূত্রক, এখানে একটা সূত্রক থাকে। দেন তোমার হচ্ছে এটা একটা পলিনিউক্লিওটাইড চেইন, মানে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে। দেখো এখানে এটা একটা নিউক্লিওটাইড, দেন এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এই প্রত্যেকটা কিন্তু এক একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড গুলো তোমার হচ্ছে গিয়ে একটা একটার সাথে যুক্ত হয়ে তোমার হচ্ছে আমাদের ডিএনএ গঠন করে। দেখো তো তোমার হচ্ছে এই ডিএনএ এর যে একটি সূত্রক থাকবে, এখানে দুইটি সূত্রক থাকে, মানে দুইটি চেইন থাকে, এভাবে তোমরা দেখতে পাচ্ছ। তো দুইটি চেইনের মধ্যে একটি থাকবে 5-3 মুখী এবং অপরটি থাকবে 3-5 মুখী। এখানে তোমাদের জন্য আমার একটা ব্যাখ্যা হচ্ছে, এই যে পাঁচ প্রান্ত, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে যে তোমার হচ্ছে এই নিউক্লিক অ্যাসিডের বা তোমার হচ্ছে নিউক্লিওটাইডের তোমার হচ্ছে 5 নম্বর কার্বন। মানে দেখো এখানে আমি তোমাদেরকে একটু এঁকে এই জিনিসটা বুঝাই দিচ্ছি, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা অনেক ক্লিয়ার হবে। দেখো তোমার হচ্ছে এখানে মনে করো এটা একটা সূত্রক, এখানে মনে করো ডিএনএ এর আরেকটা সূত্রক। তো বলা হচ্ছে যে একটা সূত্রক তোমার হচ্ছে যদি 5-3 মুখী হয়, মানে এইটা যদি 5-3 হয়, তাহলে অপরটা তোমার হচ্ছে গিয়ে উল্টা দিকে হবে, মানে এটা এভাবে হবে 5। এখন এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, মানে তোমার হচ্ছে যে 5 প্রান্ত, এটাকে কেন 5 বলা হচ্ছে, কেন এটাকে 4 বলা হলো না, কেন এটাকে 6 বলা হলো না? কারণ এখানে যে নিউক্লিওটাইডটা থাকে, এই নিউক্লিওটাইডে যে পেন্টোজ সুগারটা থাকে, মানে তোমার হচ্ছে রাইবোজ বা ডিঅক্সি রাইবোজ সুগারটা থাকে, ওর 5 নাম্বার কার্বনটা এই দিকে মুভ করা থাকে। এবং এই দিকে যে নিউক্লিওটাইডটা থাকবে, এই নিউক্লিওটাইডের এখানে তোমার হচ্ছে গিয়ে যে পেন্টোজ সুগারটা থাকবে, এই পেন্টোজ সুগারের যে 3 নাম্বার কার্বনটা এটা এই দিকে মুভ করে থাকে। এই কারণে এটাকে 3 প্রান্ত, ওটাকে 5 প্রান্ত। আবার সেম ব্যাপার এখানেও তোমার হচ্ছে গিয়ে নিউক্লিওটাইডের এইখানে যে নিউক্লিওটাইডটা আছে এই শেষ প্রান্তে, এই নিউক্লিওটাইডের 3 নাম্বার কার্বনটা এদিকে মুভ করে আছে। এবং তোমার হচ্ছে এইখানে যে নিউক্লিওটাইড আছে এর যে সুগারটা আছে পেন্টোজ সুগার, সেটা তোমার হচ্ছে গিয়ে সেই পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনটা এই দিকে মুভ করে আছে। এই কারণে এটা 5-3 মুখী বা 3-5 মুখী, এভাবে 5 আর 3 ওয়ার্ডটা আসছে। আচ্ছা, তারপরে সেটা হচ্ছে গিয়ে তোমার এখানে দেখো, তারপরে পয়েন্টটা আমাদের বলা আছে যে অ্যাডেনাইনের সাথে থায়ামিন 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে ও গুয়ানিনের সাথে সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হবে। তাহলে এখানে খেয়াল করো, তোমার হচ্ছে এই যে এটা একটা সূত্রকের নিউক্লিওটাইড, এখানে মনে করো এই নিউক্লিওটাইডের সাথে তোমার হচ্ছে গিয়ে এখানে থায়ামিন অবস্থান করছে। তারপরে তোমার হচ্ছে গিয়ে এই থায়ামিনের সাথে এখানে অপর পাশের যে নিউক্লিওটাইডটা থাকবে, ওই নিউক্লিওটাইডের যে তোমার হচ্ছে গিয়ে এখানে পেন্টোজ সুগারটা আছে, এটার যে তোমার হচ্ছে অ্যাডিনিনের সাথে এটা যুক্ত হবে, মানে অ্যাডিনিনের সাথে থায়ামিন যুক্ত হবে। এখানে যদি গুয়ানিন থাকে তাহলে কিন্তু হবে না, তার মানে থায়ামিনের সাথে অ্যাডিনিনের বন্ধন হবে। এবং কয়টা বন্ধন এখানে খেয়াল করো তুমি, একটা এবং দুইটা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত। অপরদিকে এখানে আবার খেয়াল করো, এখানে একটা নিউক্লিওটাইড, এটাও একটা নিউক্লিওটাইডে তোমার হচ্ছে কি এখানে সাইটোসিন আছে। তো সাইটোসিনের সাথে গুয়ানিন, অপর সূত্রকের, এই সূত্রকের গুয়ানিনের যে একটা বন্ধন হবে, কয়টা হাইড্রোজেন বন্ধন, এখানে 3টা হাইড্রোজেন বন্ধন হবে। তাহলে এবার আসো, তোমার হচ্ছে ওয়াটসন ও ক্রিক প্রদত্ত যে ডাবল হেলিক্স মডেলটা, এখানে এই যে দেখো এটা একটা তোমার হচ্ছে গিয়ে ডিএনএ দেখা যায়, তোমার হচ্ছে এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমার প্রথম পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে দ্বিসূত্রক ও পেঁচানো থাকবে সিঁড়ির মতো। আচ্ছা,
আচ্ছা, তোমার হচ্ছে দ্বিসূত্রক, এটা দ্বিসূত্রক, দুইটা সূত্রক আছে। ওকে, দেন তোমার হচ্ছে এটা পেঁচানো থাকবে সিঁড়ির মতো, এই যে এইভাবে পেঁচানো থাকে, দেখো এভাবে পেঁচানো আছে। দেন পরের পয়েন্টটা এই ওয়াটসন ও ক্রিক, মানে ওরা হচ্ছে গিয়ে ডিএনএর এই একটা সুগঠিত মডেল নিয়ে ওরা ব্যাখ্যা দান করেছেন। সো তারপরে দুটি সূত্র বিপরীতমুখী হবে, মানে এই যে দেখো 5-3 ও 3-5, আমরা একটু আগে বলে এসেছি এটা 5-3, মানে এটা যদি 5-3 মুখী হয় তাহলে এটা তোমার হচ্ছে গিয়ে 3-5 মুখী হবে, অপোজিট দিকে এভাবে হবে, মানে দুইটা বিপরীতমুখী হবে। দেন তোমার হচ্ছে 5 প্রান্ত দিয়ে পেন্টোজ সুগারের 5 নং কার্বন ও 3 প্রান্ত দিয়ে 3 নং কার্বন বোঝায়। আমরা এটাও বলে এসেছি যে 5 প্রান্ত দিয়ে কি বোঝাচ্ছে, সুগারের 5 নং কার্বন, এবং 3 প্রান্ত দিয়ে 3 প্রাইম দিয়ে 3 নং কার্বন বোঝায়। দুটি সূত্রকের মাঝে এ এবং টি, মানে এদের মাঝখানে ডাবল বন্ড তৈরি হবে, এবং তোমার হচ্ছে জিসি মানে গুয়ানিন এবং সাইটোসিনের মাঝে তোমার হচ্ছে 3 বন্ধন, মানে 3টা হাইড্রোজেন বন্ধন থাকবে। তারপরে তোমার হচ্ছে একটি নিউক্লিওটাইডের 3 নং কার্বনের সাথে একই সূত্রকের 5 নং কার্বনের 3-5 ফসফোডাইএস্টার বন্ধন হয়। তাহলে এটা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে যে নিউক্লিওটাইডের 3 নং কার্বনের সাথে একই সূত্রকের 5 নং কার্বনের 3-5 এটা কিভাবে হয়। দেখো, তোমার হচ্ছে এখানে যদি আমরা একটা মনে করো এটা একটা সূত্র, এখানে একটা সূত্রকে আমরা কল্পনা করছি, এখানে মনে করো যে ওর এটা একটা নিউক্লিওটাইডের এটা কি, এখানে মনে করো ওর হচ্ছে কি এটা ওর পেন্টোজ সুগার, এটার সাথে একটা নাইট্রোজেন ক্ষারক যুক্ত আছে, আমরা পড়ে এসেছি মনে করো অ্যাডেনিনই যুক্ত আছে। ওকে, ধরে নাও অ্যাডেনিন যুক্ত আছে। তারপরে তোমার হচ্ছে এখানে এটা কি ওর 5 নম্বর কার্বনটা এখানে আছে, এই 5 নম্বর কার্বনের সাথে আবার কি যুক্ত আছে, আমরা জানি ফসফরিক অ্যাসিড যুক্ত আছে, তাই না, ফসফরিক অ্যাসিড, ফসফেট গ্রুপটা যুক্ত আছে এটার সাথে 5 নং কার্বনের সাথে। এখন মনে করো উপরে আরেকটা নিউক্লিওটাইড আছে, এখানে এটা আরেকটা নিউক্লিওটাইড, এটার উপরে আরেকটা, এই যে এখানে যেমন দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা নিউক্লিওটাইডের এইখানে গুয়ানিন আছে, এখানে থায়ামিন আছে, এভাবে করে করে আছে। তো এটার উপরেও একটা নিউক্লিওটাইড, এভাবে দেখো তোমার হচ্ছে নিউক্লিওটাইড, তো নিউক্লিওটাইডে কি থাকবে, এটা একটা পেন্টোজ সুগার আছে, ওর 1 নং কার্বনে তোমার মনে করো এখানে একটা নাইট্রোজেন ক্ষারক থাকবে, আমি ধরে নিচ্ছি এখানে সাইটোসিন আছে। ওকে, দেন তোমার হচ্ছে গিয়ে এখানে আবার কি থাকবে, ওর এই জায়গাটায় তোমার হচ্ছে কি আবার ওর ফসফেট মানে ফসফরিক অ্যাসিডের এই গ্রুপটা থাকবে। তাহলে এখন এই নিউক্লিওটাইডের সাথে এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ এটার সাথে এটা একদম লাগানো, মানে ওদের একটা বন্ধন আছে, রাইট, এই জায়গাটা একটা বন্ধন আছে, তাহলে নিশ্চয়ই এটার সাথে এটারও একটা বন্ধন হবে। তাহলে বন্ধনটা কিরকম, তোমার হচ্ছে এই ফসফেটের সাথে এখানে যে 5 নং কার্বনের যে ফসফেট, সেটা এই নিউক্লিওটাইডের উপরের নিউক্লিওটাইডের এটা কত নম্বর কার্বন, এখানে ওর যে কার্বনটা সেটা হলো 3 নম্বর কার্বন, এই 3 নম্বর কার্বনের সাথে এখানে ফসফেট একটা বন্ধন তৈরি করবে। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে নিউক্লিওটাইডের সাথে তোমার হচ্ছে এখানে একটা উপরের নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের সাথে তোমার হচ্ছে গিয়ে আরেকটা নিউক্লিওটাইডের এখানে 5 নম্বর কার্বন, এটা কত নম্বর, 5 নম্বর কার্বন, 5 নম্বর কার্বনের যে ফসফেটের সাথে ওরা একটা বন্ধন তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে এখানে এসে তোমার হচ্ছে 3-5 ফসফোডাইএস্টার বন্ধন। এটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এভাবে করেই কিন্তু তোমার হচ্ছে বেসিক্যালি একটার পর একটা তোমার হচ্ছে এভাবে নিউক্লিওটাইড এই বন্ধনের মাধ্যমে, এই যে মনে করো এখানে অ্যাডেনিন, এখান থেকে এই সাইটোসিন, এটার সাথে এটা তোমার হচ্ছে এখানে বন্ধন তৈরি করছে, এভাবে করে করে ওরা বন্ধন হতে থাকে, এই পাশে ওইভাবে বন্ধন হতে থাকে। সো এই জিনিসটা চলতে থাকে, এইভাবেই তোমার হচ্ছে সূত্রগুলো গঠিত হতে থাকে। আচ্ছা, তারপরে আসো তোমার হচ্ছে কি বলা হচ্ছে যে প্রতিটি প্যাচে 10টি নিউক্লিওটাইড জোড়া থাকে। তার মানে এই যে একটা প্যাচ, একটা ডিএনএ এর, এটা যদি একটা প্যাচ চিন্তা করো, এইটুকু পর্যন্ত এটা পুরোটা একটা প্যাচ ডিএনএ, এই একটা প্যাচের মধ্যে তোমার হচ্ছে 10টি নিউক্লিওটাইড জোড়া থাকে, মানে এভাবে করে 10টি নিউক্লিওটাইড জোড়া থাকে, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এভাবে করে 10টি নিউক্লিওটাইড জোড়া থাকে প্রতিটা ডিএনএ এরকম একটা প্যাচের ভিতরে। তাহলে এই যে একটা প্যাচের দৈর্ঘ্য কত, এই যে দেখো এখান থেকে একটা প্যাচের দৈর্ঘ্য দেখানো হচ্ছে 34 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম সমান বলতে এটাকে কি বলা হয়, অ্যাংস্ট্রম। ওকে, সো দেখো এই জিনিসটাকে আমরা বলছি এই 34 অ্যাংস্ট্রম, এটাকে ইংলিশে ভাবে লেখে অ্যাংস্ট্রম। ওকে, সো 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু, আমরা কি বুঝতে পারি, 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 মিটার।
ওকে, তাহলে বুঝতে পারছো এটা কতটা ক্ষুদ্র জিনিস। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার যে 34 অ্যাংস্ট্রম। আচ্ছা, তাহলে এখন তোমার হচ্ছে একটা প্যাচের দৈর্ঘ্য যদি 34 অ্যাংস্ট্রম হয়, এবং আমি বললাম যে তোমার হচ্ছে যে একটা প্যাচের মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকে, তাহলে প্রতিটি নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত হবে? তাহলে এই যে দেখো 3.4 অ্যাংস্ট্রম। তাহলে আমরা যদি এই যে দেখো পুরো প্যাচে থাকে 10টা, তাহলে আমি যদি এই পুরো প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34, তাহলে তোমার হচ্ছে কি আমি যদি এটাকে 10 দিয়ে ভাগ দিই, তাহলে আমি কি পাবো? আমি এখানে কিন্তু তোমার হচ্ছে 3.4 এই মানটা পাবো। তার মানে আমার প্রতিটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য হচ্ছে, এই যে তোমরা এখানে দেখতে পাবে নিচে এই জায়গাটায় দেখো তোমার হচ্ছে এই যে এখানে দেখো খেয়াল করো এই জায়গাটা 3.4 অ্যাংস্ট্রম, মানে এই যে এই নিউক্লিওটাইড থেকে এই নিউক্লিওটাইড এখানে গ্যাপটা কত? 3.4 অ্যাংস্ট্রম। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে হেলিক্স বা সূত্রক দুটির ব্যাস হচ্ছে তোমার 20 অ্যাংস্ট্রম। তাহলে হেলিক্স বা মানে তোমার হচ্ছে এই যে দুইটা হেলিক্স, মানে এটা একটা হেলিক্স বা সূত্রক, বা তোমার হচ্ছে এটা একটা, এদের মাঝখানের যে ব্যাসটা, হ্যাঁ ওদের মাঝখানের যে দূরত্বটা, এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আচ্ছা, এখন তোমার হচ্ছে এখানে একটা রুল বলা হয়, যেটাকে বলা হচ্ছে আমরা জানছি যে শার্গাফস রুল। তোমার হচ্ছে শার্গাফস রুলটা কি? ডিএনএ অণুতে সমপরিমাণ এ ও টি এবং জি ও সি থাকার যে নীতিমালা, সেটাকে আমরা বলছি শার্গাফস রুল। মানে তোমার হচ্ছে গিয়ে এই যে একটা ডিএনএতে তোমার অ্যাডেনিন যতগুলো থাকবে, থায়ামিনও ঠিক ততটাই থাকবে, গুয়ানিন যতটা থাকবে, সাইটোসিনও ঠিক ততটাই থাকবে। মানে কেউ কোনো কারো থেকে কম বা বেশি হবে না, সমান সমান থাকবে। এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার শার্গাফস রুল। এবার আসলে যে ডিএনএ এর কাজ কি, আমরা ডিএনএ এর কাজ নিয়ে জানবো। এটা হচ্ছে ক্রোমোজোমের গাঠনিক উপাদান, মানে ক্রোমোজোমকে গঠন করে কে? এই ডিএনএ কিন্তু ক্রোমোজোমকে গঠন করছে। তারপরে তোমার হচ্ছে যে জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে। তাহলে তোমার হচ্ছে যে জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে, মানে এই যে তুমি তোমার বৈশিষ্ট্য কি কি, তুমি কি কি করতে পারো, তোমার যে পৈতৃক বৈশিষ্ট্যগুলো সেটাও সে ধারণ করছে, এবং তোমার হচ্ছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এটা স্থানান্তর করবে, এবং তোমার হচ্ছে জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করবে। তাহলে পরিবৃত্তি বলতে আবার এখানে আমরা কি বুঝছি? ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্সের আমরা একটু আগেই দেখেছি যে একটার পর একটা নিউক্লিওটাইড থাকে, যেমন মনে করো এখানে অ্যাডেনিন নিউক্লিওটাইড থাকবে, তারপরে থায়ামিন নিউক্লিওটাইড, তারপরে সাইটোসিন নিউক্লিওটাইড, এভাবে একটার পর একটা থাকে। সো এই যে ডিএনএ নিউক্লিওটাইডের এই যে সিকোয়েন্সটা, এটা যদি স্থায়ীভাবে কোনো কারণে পরিবর্তন হয়ে যায়, সেই জিনিসটাকে আমরা বলি পরিবৃত্তি। ঠিক আছে, তার মানে ডিএনএটা কি এই পরিবৃত্তি হওয়ার ভিত্তি হিসেবে কাজ করছে। তারপরে আসো ডিএনএ কিভাবে ক্রোমোজোম তৈরি করে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন তোমার মাথায় এটাই আসতে পারে যে আচ্ছা, যে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে। আচ্ছা, তো ডিএনএ আবার ডিএনএ কি দিয়ে তৈরি? নিউক্লিওটাইড দিয়ে তৈরি। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে গিয়ে এখন একটা জিনিস যেটা জানতে হবে, যে এই যে নিউক্লিওটাইড গুলো যে ডিএনএ তৈরি করছে, তাহলে ডিএনএটা আবার কিভাবে ক্রোমোজোম তৈরি করে? তাহলে চলো এটা নিয়ে আমরা জেনে আসি। প্রথমত আগে আমরা একটু ব্যাখ্যা, প্রথমে ডিএনএ। এই ডিএনএ তোমার হচ্ছে অনেকগুলো ডিএনএ, একটার পর একটা ডিএনএ তোমার হচ্ছে হিস্টোন প্রোটিন দ্বারা সংযুক্ত হয়ে একটা গঠন তৈরি করে, যেটাকে আমরা বলছি নিউক্লিওজোম। এটাকে কি বলে? নিউক্লিওজোম বলে। হিস্টোন প্রোটিন দ্বারা একটার সাথে একটা সংযুক্ত হয়ে যাচ্ছে। তো দেখো এখানে একটা জিনিস, এই যে তোমার হচ্ছে গিয়ে এখানে ডিএনএ, এই ডিএনএ গুলো তোমার হচ্ছে গঠিত হচ্ছে, এরা তোমার হচ্ছে এভাবে করে নিউক্লিওজোম গঠন হচ্ছে। দেখো এখানে নিউক্লিওজোম গঠন হচ্ছে, এই যে গোল অংশগুলো নিউক্লিওজোম গঠন করছে হিস্টোন প্রোটিন দ্বারা সংযুক্ত হয়ে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে অনেক নিউক্লিওজোম মিলে পলিনিউক্লিওজোম গঠন করে। তাহলে দেখো এই যে অনেকগুলো, এই যে প্রত্যেকটা হচ্ছে নিউক্লিওজোম, এই নিউক্লিওজোম মিলে এই যে দেখো একটা গুচ্ছ তৈরি করলো এখানে, এটাকে বলা হচ্ছে পলিনিউক্লিওজোম গঠন করে। এবং তোমার হচ্ছে পলিনিউক্লিওজোম মিলে তোমার হচ্ছে ক্রোমাটিন তৈরি করে। তাহলে জিনিসটা হচ্ছে এই যে পলিনিউক্লিওজোম গুলো, অনেকগুলো পলিনিউক্লিওজোম একসাথে মিলে এই যে আমাদের ক্রোমাটিন তন্তুটা তৈরি করলো। তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারছো, মানে ডিএনএ, অনেকগুলো ডিএনএ হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত হয়ে নিউক্লিওজোম গঠন করবে। নিউক্লিওজোম গুলো তারপরে তোমার হচ্ছে অনেকগুলো নিউক্লিওজোম মিলে এখানে তোমার হচ্ছে পলিনিউক্লিওজোম গঠন করে। এই পলিনিউক্লিওজোম গুলো মিলে তোমার হচ্ছে এখান থেকে গ্র্যাজুয়ালি ক্রোমাটিন তন্তু তৈরি করে। আর এই ক্রোমাটিন তন্তুটা ধীরে ধীরে তোমার হচ্ছে কোষ বিভাজনের সময় এটা একটু মোটা হয়, সংকুচিত হয়, হয়ে এটা ক্রোমোজোমে পরিণত হয়। এবার আমরা যেটা খুব কমনলি আমাদের মাথায় চলে আসে, যে তোমার হচ্ছে যে
এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্যটা কোথায়? ক্রোমাটিন, ক্রোমোজোম এবং ক্রোমাটিন, এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্য কোথায়? তুমি অনেক সময় এই যে দেখো প্রত্যেকটাতে সাথেই ক্রোমো এই ওয়ার্ডটা আছে, কিন্তু আসলে পার্থক্য কি? বেসিক্যালি ওদের গঠন এবং ওদের গঠনে কিছুটা পার্থক্য আছে, কিন্তু ওদের কাজ বা ওদের ভিতরে যে উপাদানগুলো সেখানে কিন্তু তোমার তেমন একটা পার্থক্য নাই, সেগুলো প্রায় সেম। কিন্তু ওদের গঠনটার মধ্যে এবং কখন এক একটা অবস্থায় গেলে আমরা সেটাকে বিভিন্ন নাম দিই, সেটার ভিত্তিতে আমাদের এই পার্থক্য। তাহলে চলো জেনে আসি। মানে তোমার হচ্ছে ক্রোমাটিনটা কি? স্বাভাবিক কোষে, মানে একটা স্বাভাবিক কোষে তোমার হচ্ছে যদি সুতার ন্যায়, মানে সুতার মতো পাতলা একটা অংশ থাকে, সেটাকে আমরা বলছি ক্রোমাটিন। এই যে দেখো, এটা হচ্ছে একটা ক্রোমাটিন, চিকন সুতার মতো অংশ, ক্রোমাটিন বলছি। আর ক্রোমোজোমটা কি? মানে এই ক্রোমাটিনটাই যখন কোষ বিভাজনের প্রোফেজ দশায়, তোমরা এটা পড়ে এসেছো, কোষ বিভাজনের যে প্রথম দশা প্রোফেজ দশা, এটা একটু পুরু হয়, ক্রোমাটিনটা যখন একটু পুরু হয়, তোমার হচ্ছে একটু মোটা হয়, তখন আমরা সেটাকে বলি তোমার হচ্ছে যে ক্রোমোজোম। এটাকে বলা হচ্ছে তখন ক্রোমোজোম। অ্যান্ড দেন তোমার হচ্ছে যে এই যে ক্রোমাটিড বলতে কি বোঝায়? তারপরে কোষ বিভাজনের মেটাফেজ দশায় যখন এই ক্রোমোজোমটা দেখো ভাগ হয়ে যাচ্ছে, এরকম দুইটা খণ্ড হয়ে যাচ্ছে, এখান থেকে খণ্ড হয়ে যাচ্ছে, এদিকে খণ্ড হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলি ক্রোমাটিড। তাহলে দেখো কিন্তু তিনটা অবস্থায়, একটা স্বাভাবিক কোষে, ঠিক আছে, দেন তোমার হচ্ছে গিয়ে ক্রোমোজোমটা হচ্ছে গিয়ে প্রোফেজ দশায় হচ্ছে, এবং ক্রোমাটিডটা কোথায় হচ্ছে? যে খণ্ড, ক্রোমোজোমের খণ্ডটা যেটা মেটাফেজ দশায় কোষ বিভাজনের, সেখানে সম্পন্ন হচ্ছে। তাহলে আশা করি তোমরা হচ্ছে যে এই যে পার্থক্যটা বুঝতে পেরেছো, ক্রোমাটিড, ক্রোমোজোম, ক্রোমাটিনের পার্থক্য। তোমরা নিউক্লিওটাইড, তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, তোমরা নিউক্লিওটাইডের গঠনগুলো শিখবে এবং নিউক্লিওটাইড সংযুক্ত হয়ে কিভাবে ডিএনএ তৈরি করে সেটা জানবা। ওয়াটসন ক্রিকের মডেলটা তোমাদেরকে বিস্তারিত জানতে হবে, কারণ ওইটা পরীক্ষায় অনেক বেশি আসে। আশা করি তোমাদেরকে আমি ওটা বোঝাতে সক্ষম হয়েছি, এবং তোমার হচ্ছে গিয়ে সেইগুলো বারবার দেখে তোমার হচ্ছে নিউক্লিওটাইডের গঠন এগুলো দেখবে। একটা জিনিস বলে যাচ্ছি, নিউক্লিওটাইডের গঠনের মধ্যে তোমরা হচ্ছে যে ওইখানে প্রত্যেকটা অ্যাডিনিনের গঠন, প্রত্যেকটা সাইটোসিনের গঠন শিখতে হবে না, তোমাদের জাস্ট ওই নামগুলো লিখে দিলেই হয়ে যাবে। বাট তোমাদের কিন্তু ওই পেন্টোজ সুগারের গঠনটা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ পর্যন্ত, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।